তিন ভুবনের পারে বইটির দ্বিতীয় পর্ব আজ। আমেরিকার ভারত উৎসব। ভারত উৎসব ভারত উৎসব করে থেকে থেকে কত কি শুনি। উৎসুক হয়ে খবরের কাগজে পড়ি। আমার নিজের কপালেও যে ভারত উৎসবের শিকে ছিঁড়বে তা কখনো ভাবিনি। কিন্তু যখন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ভারত উৎসবের সাহিত্য সম্মেলনের আমন্ত্রণ এলো প্রবন্ধ পড়ার এবং কবিতা পড়ার, তখন সত্যি সত্যি বেজায় উৎফুল্ল হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম এই সুযোগে দিব্যি আমেরিকায় ভারত উৎসবের বিভিন্ন প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠানের কিছু কিছু দেখবার সুযোগ পাব। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল নিজের অনুষ্ঠানগুলো ছাড়া ভারত উৎসবের অন্যান্য ব্যাপার সেবার দেখবার কোনো সুযোগই হলো না। কিন্তু শিকাগোতে এবং নিউ ইয়র্কে যে দুটি ভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত ভিন্ন ধরনের সাহিত্য মিলন সভায় উপস্থিত হতে পেরেছিলাম, অভিজ্ঞতা হিসেবে দুটি মহার্ঘ হয়ে রয়েছে। সত্যি বলতে কি, বিদেশ যাওয়া এবং কনফারেন্স করা আমার জীবনে আর কোনো নতুনত্ব আনে না, কিন্তু এবারের যাত্রার চরিত্র এবং স্বাদ একেবারেই আলাদা। এতদিন ঘোরাফেরা করেছি কেবল পণ্ডিতদেরই সঙ্গে, ওদেশে লেখক সাহচর্য এই প্রথম। না, কথাটা ঠিক হলো না। জেমস জয়েস সেন্টিনারিতে ডাবলিন শহরে অকস্মাৎ কয়েকজন রথী মহারথীর সাহচর্য পেয়ে গিয়েছিলাম, যেন স্বপ্নাদেশে। হোর্হে লুইস বোরহেস, অ্যান্টনি বার্জেস, চিনুয়া আচিবি, শ্যামবার্গার, এরা সকলেই জড়ো হয়েছিলেন ডাবলিনে এক সাহিত্য সেমিনারে নানা খ্যাতিমান জয়সজ্ঞ পণ্ডিতদের সঙ্গে। আমার সেবারেও স্বপ্ন হলো সত্যি জাতের অভিজ্ঞতা হয়েছিল। ছোটবেলাতে বাবা মায়ের সঙ্গে অবশ্য গেছি ইন্টারন্যাশনাল PEN কংগ্রেসে এডিনবরায়। সেখানেও শুনেছি দেশ বিদেশের সিদ্ধ সাহিত্যিকেরা এসেছিলেন, কিন্তু আমি তখন বালিকা, তাদের সান্নিধ্যের মূল্য বুঝিনি। শিকাগোর বা নিউ ইয়র্কের ব্যাপারটা ঠিক ও ধরনের নয়। বিদেশে যাদের সঙ্গে দেখা হলো, ভাব জমল, তারা বিদেশি সাহিত্যিক নন, সবাই আমার দেশওয়ালি ভাই। তাই এবারের সাহিত্য সম্মেলনের স্বাদই আলাদা। শিকাগোতে ভারত উৎসবের আহ্বায়ক ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়। কবি অধ্যাপক AK রামানুজনের ব্যবস্থাপনায় ভারতবর্ষ থেকে 6 জন লেখক এবং পশ্চিমী দুনিয়া থেকে জন 15 ভারত বিশারদ অধ্যাপককে এক জায়গায় জড়ো করতে পেয়ে কর্মকর্তারা মহা উল্লসিত। এমন সাড়া পাবেন তারা ভাবতে পারেননি। সভা শুরুর আগেই শুধু নিমন্ত্রিতদের তালিকা দেখে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রেস স্বেচ্ছায় প্রবন্ধগুলি প্রকাশ করতে আগ্রহ দেখিয়েছেন, ইয়োর স্টার স্টাডড প্রোগ্রাম বলে চিঠি দিয়ে। দেশি লেখক 6 জনই, কিন্তু টুইন ওয়ান জাতের বস্তু। রামানুজনের পরিপক্ক তামিল ব্রাহ্মণ বুদ্ধিতে তিনি যে কজনকে ডেকেছেন তারা সাহিত্য সৃষ্টি ছাড়াও প্রায় প্রত্যেকেই ইংরেজির অধ্যাপক, এক গিরিশ কার্নাড ছাড়া। তা তিনিও দুর্ধর্ষ রোড স্কলার, অক্সফোর্ডের উজ্জ্বল তারকা। শুধু বোম্বাইয়ের রূপালী পর্দারই নন, তারও দিব্যি গুছিয়ে প্রবন্ধ লেখার ও জমিয়ে বক্তিমি করার অভ্যেস অন্য সকলের মতোই আছে। অতএব সকালের সেশনে উপস্থিত অধ্যাপকদের প্রবন্ধের ওপর সারগর্ভ আলোচনা করে পণ্ডিতদের উত্ত্যক্ত করছি আমরা। দুপুরের সেশনে সেই পণ্ডিত সভায় নিজেরাই প্রবন্ধ পড়ে পণ্ডিতদের মন্তব্য শুনছি, আর সন্ধেবেলা স্বরচিত গল্প, কবিতা, নাটক পাঠে সমবেত জনতার মনোরঞ্জন করছি। সেখানে পাবলিকের প্রবেশ অবাধ, অর্থাৎ এক ঢিলে বহু পাখি। গিরিশ স্পষ্টই বললেন, রামান চালু ব্যক্তি আমাদের দিয়ে ইন্টেলেকচুয়াল অ্যাক্রোব্যাটিক্স দেখাবার ব্যবস্থা করেছেন। উত্তরে রামানুজন, এবং তোমরাও তাতে যে কতদূর নিপুণ সেটাই প্রমাণ করেছ। প্রত্যেক ক্ষেত্রেই আমার জয়, প্রত্যেক আমন্ত্রিতই আমার মুখ উজ্জ্বল করেছেন, করবেন, সেটা জেনেই তো ডাকা। আমেরিকান পণ্ডিতেরা স্বভাবতই বেশ দাম্ভিক, আমাদের সংস্কৃত পণ্ডিত মশাইদের মতোই। বিনয়ের ধার ধারেন না, সব প্রশংসাই দিব্যি মাথা দুলিয়ে মেনে নেন। আর লেখকদের মধ্যেও বিনয় বস্তুটি সাধারণত অনুপস্থিত। অতএব রামানুজনের এই স্তুতিবাক্য কেউই চ্যালেঞ্জ করলেন না। শোনা গেল প্রফেসরের পদের নিচে কাউকে দূর থেকে নিমন্ত্রণ করা হয়নি বলে মার্কিনী অল্পবয়সী ভারত চর্চাবিদেরা বিরক্ত। শিকাগো এবং তার নিকটবর্তী পাড়ার তরুণ ভারত বিশারদেরা অনেকেই খবর পেয়ে ছুটে গেছেন নিজের খরচে, অবজারভার হয়ে, কিন্তু দূরবর্তী অধ্যাপক গবেষকরা সেটা পারেননি।
কেননা নিমন্ত্রণের অভাবে পথ খরচা বা ছুটি কোনোটাই জোগাড় করা যায়নি। তা সত্ত্বেও সভা জমল দিব্যি। ভারত চর্চা বিষয়ে বিভিন্ন দিক থেকে আলোকপাত করলেন মার্কিনী পণ্ডিতেরা, আর আমরা 6 জনাই মিলে পথ দেখাই। গিরিশ কার্নাড উত্তর রামচরিত নিয়ে অসামান্য একটি প্রবন্ধ পড়লেন। তিনি যে এত যত্ন করে সংস্কৃত নাট্যশাস্ত্রের চর্চা করেছেন সেটা এদেশেও অনেকেই হয়তো জানেন না, ও দেশে তো জানতেনই না। ফিল্মি ম্যাটিনি আইডলের মডেল অনুযায়ী আমার মনে হলো তিনি কোনো ছবিতে একজন সিরিয়াস একাডেমিকের ভূমিকায় অসামান্য স্বাভাবিক অভিনয় করছেন। কেবল স্ক্রিপ্টটি তার নিজের তৈরি পেপার। ফিল্মের গুণে গিরিশ কার্নাডই ওদেশের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, কিন্তু লেখকদের মধ্যে একবারও তাকে তার ফিল্মি ব্যক্তিত্ব ব্যবহার করতে দেখা গেল না। সর্বক্ষণ গম্ভীরভাবে পণ্ডিতের মতো এবং লাজুকভাবে তরুণ লেখকদের মতো আচরণ করে গেলেন। পোশাক আশাকও যেমন তেমন, কোথাও চোখ ঝলসানোর চেষ্টা নেই, আলাদা হয়ে থাকার চেষ্টা নেই। যদিও তিনি তার রূপ সম্বন্ধে সচেতন, কিন্তু ওই সভাতে মননশীলতার ঔজ্জ্বল্যই সকলকে মুগ্ধ করেছিল বেশি। গিরিশ প্রায় তার পরিবারের, বিশেষত ডাক্তার স্ত্রীর গল্প করেন। শুটিং করতে করতে হঠাৎ চলে এসেছেন, সেমিনার শেষ হলেই ফিরে যাবেন লোকেশনে, একদিনও বেশি থাকতে পারবেন না। তার নানা ভক্ত অনেকেই এখানে ওখানে নিমন্ত্রণ জানাতে আসছিল, কিন্তু সকলকেই হতাশ করলেন গিরিশ। একটি গণ্ডির আড়ালে একা প্রায় প্রত্যেকেই, কিন্তু আইয়াপ্পা পানিকরকে তা মনে হয় না। কেরলে এক ডাকে চেনা নাম। যদি আজকের কেরল থেকে একজনই কবির নাম করতে হয় তবে তিনি আইয়াপ্পা। মধ্য 50, এক মুখ কাঁচা পাকা গোঁফদাড়ি, একগাল ধবধবে স্বাস্থ্যবান দাঁতের হাসি, কোকড়া চুল, কখনো বুশশার্ট, কখনো পাঞ্জাবি পরা আইয়াপ্পা। পেটেখাটো মানুষ গলায় সুর আছে, কণ্ঠস্বরটি ভালো, চমৎকার গাইতে পারেন। তিনি ভারতবর্ষে একলাই একটি তুলনামূলক সাহিত্য প্রয়াসের সংস্থা করেছেন। খুব মিশুক, উষ্ণ, বন্ধুবৎসল স্বভাব। কেরলের প্রবাসীরা এসে তাকে রোজই বেজায় টানাটানি করে, কিন্তু পরে নিউ ইয়র্কে যেমন দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বঙ্গীয় যুবক যুবতীদের মাতামাতি, তার সঙ্গে অবশ্য তুলনীয় নয় কিছুমাত্র। সুনীলের মক্ষীরানী টাইপের ব্যক্তিত্ব। অবশ্য শুনতে পাই কেরালার মানুষরা বাঙালির মতো এমন আবেগপ্রবণ নয়। আইয়াপ্পার ও রামানুজন এর মতো চমৎকার রসিকতা জ্ঞান। কথা বলতে খুব ভালো লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যাদবপুরে পক্ষকাল এসেছিলেন অতিথি অধ্যাপক হয়ে। উনি এ বছরের অন্যতম ন্যাশনাল লেকচারার হয়েছেন। ছাত্রছাত্রীরা মুগ্ধ, যাবার সময় প্রায় কেঁদেই ফেলে। তারা নানান উপহার দিয়েছিল তাকে ভালোবেসে। এ থেকেই তার স্বভাবের কিছুটা পরিচয় মিলবে। কেরালা ও দিল্লি 2 সাহিত্য আকাদেমি থেকেই পুরস্কৃত হয়েছেন তিনি। আইয়াপ্পার ঠিক বিপরীত নির্মল ভার্মা। নির্মল হিন্দিতে ছোট গল্প লিখে এবছর সাহিত্য আকাদেমির পুরস্কার পেয়েছেন। কবি অধ্যাপকেরা সকলেই আকাদেমি পুরস্কৃত, অবশ্যই আমি বাদে। দেশবাসীর স্বীকৃতি ধন্য। নির্মল ছাড়া সকলের লেখার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। আইয়াপ্পার গোটা 25 কবিতা তো আমিও অনুবাদ করেছি। কলকাতার ওপর তার হুগলি কবিতা গত বছর একটি শারদিয়াতে যথেষ্ট দৃষ্টি কেড়েছিল। অনন্তমূর্তির সংস্কার উপন্যাস, গিরিশের হয়বদর নাটক ছাত্রদের পড়ায়। তার তুঘলক অভিনয় দেখেছি। নিশ্চিম ইজিকিয়েলের কবিতা আমার কৈশোর থেকেই পড়ে আসছি। একসময় পিলাল এবং তার নাম ছাড়া ইংরেজিতে কবিতা লেখেন এমন কারুরই নাম শোনা যেত না কলকাতায়। কমলা দাস এলেন তার পরেই। কিন্তু নির্মলের নাম এবং লেখার সঙ্গে দুঃখের বিষয় আমি পরিচিত নই। যদিও পরে টের পেলাম সমসাময়িক হিন্দি গল্পকারদের মধ্যে নির্মল যথেষ্ট জরুরি একজন। নির্মলের স্বভাবটা আমাদের সকলের থেকে আলাদা। আমরা প্রত্যেকেই মিশুক, কেবল নির্মল যেমন লাজুক তেমন একলা। বাংলা ভাষায় একটা কথা আছে, একাচোরা। পশ্চিমবঙ্গীয় ভাষার 2টি কথার সমাহার বলে আমার মনে হয় কথাটিকে। একল সেরে মুখ চোরা। নির্মল এই সমস্তই। তিনি সবসময় পিছিয়ে থাকেন, পারলে হয়তো লুকিয়ে থাকেন। বুফে ডিনারে প্রায় কিছুই খান না।
অন্যের বাড়ির খাদ্য স্বহস্তে তুলে নিজেই নিজেকে খেতে দেবেন, এতে বোধ হয় তার সংকোচ। অথচ বহুকাল তিনি ইউরোপে থেকেছেন, ইংল্যান্ডে অনেকদিন ছিলেন এবং চেকোস্লোভাকিয়াতে নাকি ৮ বছর অনুবাদের কাজ করেছেন। দিল্লির এক বিখ্যাত কলেজের অধ্যাপনা ছেড়ে নির্মল এখন স্বাধীনভাবে লিখছেন। তার সংসার নেই। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে লক্ষ্য করেছি একজন ভারতীয় লোক আমাকে ফলো করছে, সেই লন্ডনের হিথ্রো থেকে। লাগুয়ার্ডিয়া এয়ারপোর্টেও শিকাগোর যাত্রীদের লাইনে যখন সে আমারই পিছনে দাঁড়ালো, তখন সত্যিই ভয় ভয় করল। লোকটাকে দেখতে অতি নিরীহ, অতি সাধারণ, রোগাসোগা, বেটে খাটো। সামনের কটা দাঁতও ভাঙা না পড়ে গেছে কে জানে। রাগ চেপে আমি সাহস করে যেই জিজ্ঞেস করেছি, আপনি কি আমাকে কিছু বলতে চান? অমনি একগাল হেসে লোকটা বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি কি নবনীতা? আমি নির্মল ভার্মা। আমরা দুজনেই শিকাগো যাচ্ছি। দিন, আপনার কাঁধের ঝোলাটা আমাকে দিন। এই হলো নির্মল, লাজুক, ভদ্র, পরোপকারী। কিন্তু ইংরেজিতে একটা শব্দ আছে, অকওয়ার্ড, ঠিক তাই। আর বাঙাল ভাষাতে নির্মলকে বলবে টলো। পশ্চিম বাংলায় ওর জন্য কোনো প্রতিশব্দ নেই। এহেন নির্মলের সঙ্গে আমার যে ভাব হবেই বলা বাহুল্য। সাহিত্য সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল ১৭ এপ্রিল রাত্রে কবি অধ্যাপক এ কে রামানুজনের বাড়িতে বিশাল নৈশভোজের আমন্ত্রণে। প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন এই সেমিনারের প্রত্যেক সদস্য। রামানুজন ও আমি একই সঙ্গে প্রথম মার্কিন দেশে ছাত্র হয়ে যাই। আমি সোজা কলেজ থেকে বেরিয়ে, আর রামন ১০ বছর কলেজে অধ্যাপনা করার পর। অক্সফোর্ড বুক অব ইংলিশ ভার্সেও অনেকদিন ধরেই রামানুজন এর কবিতা সংকলিত হয়েছে। তিনি নিজে একাধারে কবি এবং পণ্ডিত। শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভারত উৎসবের সাহিত্য সম্মেলন শুরু হল যথাযথভাবে আদিকবিকে নিয়ে। অধ্যাপক রবার্ট গোল্ডম্যান এবং অধ্যাপক শেলডন পোলাক, একদা হার্ভার্ডের ২ ডাকসাইটে সংস্কৃত পণ্ডিত, এখন বার্কলে ও আইওয়াতে অধ্যাপনা করছেন। এক মহৎ কর্মযজ্ঞ শুরু করেছেন। সঠিক বাল্মীকি রামায়ণ অনুবাদের পরিকল্পনা কার্যকরী করেছেন তারা দুজনে মিলে। রামায়ণ বিষয়ে ২টি প্রবন্ধ পড়লেন তারা। সভার সভাপতি আলোচক এই শ্রীমতী। আমেরিকার বাঘা বাঘা ভারতচর্চা বিশারদেরা সেখানে উপস্থিত। সংস্কৃতের ওয়েন্ডি ও ফ্লেহার্টি, বারবারা স্টোলার মিলার, বাংলার এডওয়ার্ড ডিমক, ক্লিন্টন সিলি, তামিলের জর্জ হার্ট, হিন্দি লিন্ডা হেস, পলিটিক্যাল সায়েন্সের লয়েড ও সুজান রুডলফ, স্বনামধন্য মিল্টন ফ্রিডম্যান, অ্যান্থ্রোপোলজির জোন আর্টম্যান তো প্রধান ব্যবস্থাপিকা। র্যালফ নিকেলসন তখন সে দেশে ছিলেন না, তার স্ত্রী সভায় আসতেন। ১৮ এবং ১৯ এই ২ সন্ধ্যাবেলায় ২টি সাহিত্য পাঠের আসর বসল। কবিতা পড়ার আসর বসেছিল একটি আধুনিক আর্ট গ্যালারিতে, গল্প পাঠের আসর বসল অন্যত্র। ২টি সন্ধ্যাতেই অসম্ভব ভিড় হল। এত লোক যে বসার আসন পরিপূর্ণ হয়ে শ্রোতারা দাঁড়িয়েছিলেন। কবিতার আসরে বেশ কিছু ভারতীয় মুখ দেখা গেল। ২-৩ জন বাঙালি মেয়ে, সুচরিতা, সুদত্তা, শর্মিষ্ঠা এবং বেশ কয়েকজন অবাঙালি মেয়ে এবং অবাঙালি ছেলে উপস্থিত ছিলেন। কেবল শিকাগোই নয়, কাছাকাছি কয়েকটা স্টেটের নানান শহর থেকে, এমনকি সুদূর আইওয়া সিটি থেকেও গাড়ি ভর্তি ৭-৮ জন ছাত্রছাত্রী এসেছিল শিকাগোর সাহিত্য সম্মেলনে অংশ নিতে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটার সায়েন্টিস্ট, কেউ বুঝি ফিল্ম তৈরি শিখছে, কেউ বা রাইটার্স ওয়ার্কশপে আইওয়াতে জার্নালিজমের ছাত্র, কেউ ফিজিক্সের, কেউ লিঙ্গুইস্টিক্সের, কেউ তুলনামূলক সাহিত্যের, কেউ অর্থনীতির, কেউ নৃতত্ত্বের। প্রচণ্ড এক মিশ্রণ শ্রোতার দলে। কিন্তু পাঠ্য বিষয় বা কর্মস্থল যার যাই হোক না কেন, সাহিত্য রুচিতে সবাই একই বিন্দুতে এসে মিশেছে। প্রথম দিন কবিতা। প্রথমে নিশ্চিম ইজিকিয়েল ইংরেজিতে কবিতা পড়লেন। রামানুজন সবাইকে পরিচয় করিয়ে দিলেন। নিশ্চিমই বয়োজ্যেষ্ঠ, তার সব কবিতাই ইংরেজিতে লেখা, তাই তার আর অনুবাদের প্রয়োজন ছিল না। সময় ৮ ঘন্টা। তার মধ্যে মূল এবং অনুবাদ নিজের খুশি মতো ভাগ করে পড়ার কথা। নিশ্চিমের কবিতা খুব স্মার্ট,
কৌতুকপূর্ণ, রঙ্গ ব্যঙ্গে ছলমলে সাবলীল। শ্রোতাদের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ তৈরি হয়। তবে তার ইন্ডিয়ান ইংলিশকে ঠাট্টা করে 3টি কবিতা ভারতীয়রা যেমন উপভোগ করেছেন, অভারতীয়রা ঠিক তেমনি ধরতে পারেননি মনে হয়। নিসিমের পরবর্তী কবি আইয়াপ্পা পানিকর। তিনি প্রথমে পড়লেন মাতৃভাষায় মালায়ালামে, তারপর তার স্বকৃত অনুবাদে ইংরেজিতে। পানিকরের গলায় সুর আছে। মালায়ালাম কবিতা তিনি সুরে পড়লেন, চমৎকার গলা, খুবই জমে গেল। অনুবাদও খুব ঝকঝকে ইংরেজিতে। যেহেতু পানিকর ইংরেজিরই অধ্যাপক, দেখা গেল উপস্থিত গদ্যকার ও পদ্যকার প্রত্যেকেই ইংরেজির ছাত্র, এক গিরিশ কার্নাড ছাড়া। গিরিশ অক্সফোর্ডে রোড স্কলার, কিন্তু বিষয়টা তার সাহিত্য ছিল না। পানিকরের কবিতাতেও রঙ্গরসিকতা, ব্যঙ্গ বিদ্রুপ প্রচুর। হাসতে হাসতে উপচে যেন ফেটে পড়ছিল হলঘর। নিসিম ও আইয়াপ্পা দুজনেই সভা উজ্জ্বল কবি। তাদের পরে কবিতা পড়তে আমার খুব ভয় করছিল, কেননা আমার কবিতা জনসম্মুখে চেঁচিয়ে পড়বার মতো নয়, নির্জনে বসে একা একা মনে মনে পড়বার। অন্তত যে কটা পড়ব বলে ঠিক করেছি ও অনুবাদ করে এনেছি সেগুলো তো বটেই। ওদের পড়া কবিতাগুলির অধিকাংশই ব্যক্তিগত ছিল না, নিসিমের কাকড়া বিছে এবং আইয়াপ্পার একটি ছোট্ট কবিতা ছাড়া। অথচ আমার প্রত্যেকটি ব্যক্তিগত। লজ্জা, ঘেন্না, ভয়, কবি সম্মেলনে যোগ দেওয়া, এই 3 থাকতে নয়। অতএব যা থাকে কপালে বলে ভগবানের চরণ স্মরণ করে কবিতাগুলো পড়েই ফেললুম। প্রথমেই বলে নিলুম যে আমার কবিতার আবহাওয়া একেবারেই ভিন্ন। এরা স্মার্ট কবিতা নয়, ভীতু, লাজুক, অসামাজিক কবিতা। তাই গলাটাও ভাঙা, ঝুরঝুর করছে। প্রথমে বাংলা, পরে স্বকৃত ইংরেজি। ইংরেজিতে নিজের কবিতা এই প্রথম জনসম্মুখে উপস্থিত করছি। যেহেতু পূর্ববর্তীদের একেবারেই বিপরীতধর্মী, হয়তো সেই জন্যই আমার কবিতাও যাকে বলে ছুঁচ পড়া নৈশব্দ তার মধ্যে পড়তে পারা গেল। কাব্যপাঠ অন্তে উপস্থিত সকলকেই সুরায় ও পনিরে ওয়াইন অ্যান্ড চিজ পার্টিতে অভ্যর্থনা জানালেন শিকাগো বিশ্ববিদ্যালয়। আর এত প্রশংসা কলকাতায় কবিতা পড়ে আর কখনো কপালে জোটেনি আমার। আমি তো অনেকেই এসে আমাদের লেখা ইংরেজি কবিতার বই চাইতে লাগলেন। বোঝো ঠেলা, এ যেন স্বপ্ন দেখছি। তবু ভালো যে আইয়াপ্পা ও ইজিকিয়েলের সঙ্গে তাদের ইংরেজি বই ছিল। কিন্তু আমার তো এই প্রথম অনুবাদ প্রয়াস। হাতের লেখায় 2-4টে অনুবাদ মাত্র সম্বল। পরদিন 19-এ সন্ধেবেলায় গদ্যপাঠের আসর। প্রথমে অনন্তমূর্তি। সংস্কার উপন্যাস আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়েই ভারতীয় সাহিত্যের পাঠ্য বই। অনন্তমূর্তি সংস্কারের 2য় অধ্যায় থেকে কিছুটা এবং শেষ অধ্যায় থেকে কিছুটা পড়লেন। শেষ হতেই বিমুগ্ধ শ্রোতারা হাততালিতে ফেটে পড়লেন। এদিনেও অত্যন্ত ভিড় হয়েছিল। এ ঘরটি ছিল ছোট, বসবার জায়গা ছিল কম, দাঁড়ানোর জায়গা ছিলই না। সেই আর্ট গ্যালারিতেও এটাও করা উচিত ছিল। বসবার জায়গা ভরে গিয়েও সেখানে প্রচুর দাঁড়ানোর জায়গা ছিল। চারিদিকে ছিল তরুণ আধুনিক এক জাপানি চিত্রকরের প্রদর্শনী। আবহাওয়াটা সাহিত্য পাঠের পক্ষে বেশ মনের মতো ছিল। যাই হোক, সভা খুব জমজমাট হলো এখানেও। অনন্তমূর্তির এই লেখাটির সঙ্গে অনেকেই এখানে পরিচিত। তারপর উঠলেন গিরিশ কার্নাড। গিরিশের নাটক হয়বদন এদের অনেক জায়গায় পাঠ্য এবং গিরিশের মুখখানিও সংস্কার, মন্থন ইত্যাদি সিনেমার কল্যাণে অনেকেরই চেনা। গিরিশ হয়বদনের সূচনাটি কন্নড় ভাষাতে সুরে গেয়ে শোনালেন। খুবই সুরেলা গলা। তারপর শুরুটা একটু কন্নড়ে পড়লেন, তারপর ইংরেজি স্বকৃত অনুবাদ। খুবই অনুগৃহীত বোধ করলেন উপস্থিত শ্রোতারা। কেবল তো নাট্যকারী নয়, একজন অভিনেতাকেও দেখা হলো, শোনা হলো। অনন্তমূর্তির উপন্যাসের অনুবাদ তিনি নিজে করেননি, করেছেন A.K. রামানুজন। তিনিও উপস্থিত ছিলেন এবং লেখকদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এই রকম সুযোগ চট করে হয় না। ছবি তো তুললাম, কিন্তু উঠেছে কিনা জানি না। ফ্ল্যাশ আলো জ্বলেনি। এদের পরে নির্মল ভার্মা। যে গল্পটি তিনি বহুক্ষণ ধরে পড়লেন সেটি বিদেশের পটভূমিকায় লেখা।
অত্যন্ত সূক্ষ্ম তন্তুর জালে বোনা গল্প, কবিতা ধর্মী, অনেকটা চেখভের ধরন। শান্ত রসের একলা সুরে গল্প। রাত 11টা বাজে, সভা ভঙ্গ হলো। আবার সুরায় এবং পনিরে গল্পগুজব কিছুক্ষণ। নির্মল জনসভার মুড মেজাজ বুঝতে পারেন না। সত্যি একক, কবি স্বভাবের। ইজিকিয়েল পানিকর এদের চেয়ে নির্মল ঢের বেশি বেশি কবি মানুষ। সভা অন্তে আমরা 6জন লেখক, জুডি, মলি, রামানুজন ও পার্থসারথী একটা ট্যাভার্নে গিয়ে বসলুম। জুডি হলো একজন কবি, মলি রামানুজনের ঔপন্যাসিকার স্ত্রী, আর পার্থসারথী ইংরেজিতে ভারতীয় কবি। অদ্য শেষ রজনী। কাল মধ্যাহ্নভোজনের সম্মেলন সমাপ্ত হবে। আমি, গিরিশ, অনন্তমূর্তি আমরা কালই শিকাগো ছেড়ে চলে যাচ্ছি বিভিন্ন দিকে। অনেক রাত্রি পর্যন্ত কবিতা আলোচনা, জীবন বিষয়ক এলোমেলো আড্ডা হলো। আমরা সকলেই আছি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হাউসে। মোটেই আরামপ্রদ ঠাঁই বলবো না, তবে সকলে একত্রে থাকার বড়সড় একটা আনন্দ আছে। তাতে ছোটখাটো অসুবিধা আর গায়ে লাগে না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপিকা শ্রীমতী জোন আর্টম্যানের প্রেমে ও শ্রমে, তার অসাধ্য সাধনের ক্ষমতার ফলে এই শিকাগো ভারত উৎসবটি সম্ভবপর হয়েছিল। কে রামানুজনের আমন্ত্রিত জনাভিষেক ভারতজ্ঞ পণ্ডিত ও লেখক প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছিলেন এবং সভা সম্পূর্ণরূপেই সার্থক হয়েছিল বলে নিমন্ত্রণকারীরা সানন্দে জানালেন সভার অন্তে। বিশেষ সকালে শেষ সভা। এদিন 6জন লেখক 6টি প্রবন্ধ পড়বেন। আমাদের বলা হয়েছে যে যার নিজের সাহিত্য চর্চার অভিজ্ঞতা ও সমকালীন সাহিত্য বিষয়ে প্রবন্ধ লিখবে। কার্যত দেখা গেল প্রত্যেকেই রীতিমতো বিনয়ী ও লাজুক। কেউই নিজের বিষয়ে কিছু লেখেননি। নিশ্চিম লিখেছেন ইংরেজি ভাষায় লেখা ভারতীয় সাহিত্য যে ভারতেরই সাহিত্য সেই বিষয়ে। গিরিশ পশ্চিম ভারতের আধুনিক নাট্যচর্চার ইতিহাস নিয়ে মৌখিক বক্তৃতা দিলেন। চমৎকার বললেন, সাধে কি আর অক্সফোর্ডে রোড স্কলার হয়েছিলেন? পানিকর বললেন মালায়ালাম কবিতার সমকালীন চরিত্র নিয়ে। একজন অতি তরুণ কবির কবিতা পড়ে বক্তব্য শেষ করলেন। অনন্তমূর্তি পড়লেন কন্নড় সাহিত্য ও জীবনে ট্র্যাডিশন ও মডার্নিটি নিয়ে খুব সুন্দর প্রবন্ধ। আর আমি প্রবন্ধ পড়লুম 50-এর কবিদের নিয়ে, বাংলা কবিতার কলকাতা কেন্দ্রিকতা বিষয়ে। কলকাতা যে ভারতবর্ষের আর সমস্ত শহরের চেয়ে একেবারেই আলাদা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, যে জন্য কলকাতার একটা বিশেষ ঠাঁই আছে বাংলা সাহিত্যে। ওই সভাতে কবিতার ইংরেজি পড়ে শুনিয়েছি শঙ্খদা, শক্তি ও সুনীলের এবং অলোকরঞ্জন, কবিতাদি, প্রণবেন্দু ও তারাপদ। নিজের নীল। প্রসঙ্গত উল্লেখ ছিল 30 ও 40-এর অগ্রজ কবিদের অবদানের কথা। নীরেন দা, সুভাষ দা, অরুণ সরকার। সভা শেষে অনন্তমূর্তি ও আমি চলে গেলুম আইওয়াতে। নির্মল গেল গ্রিসে, গিরিশ ফিরে এলো বোম্বে, তার শুটিং আছে। আইয়াপ্পা বার্লিনে। নিশ্চিমের সঙ্গেই শুধু আবার দেখা হবে নিউ ইয়র্কে, মিউজিয়াম অফ মডার্ন আর্টে 5ই মে ভারতীয় কবিতা পাঠের আসরে। 5 মে আমি নিউ ইয়র্ক পৌঁছলুম। ওই দিনই পড়া। সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন 2 দিন আগেই, আর এসেছেন অরুণ কালটকর মারাঠি, কেদারনাথ সিং হিন্দি, শামসুর রহমান ফারুকি উর্দু, গোপালকৃষ্ণ আদিগা কন্নড়, নিশ্চিম ইজিকিয়েল ইংরেজি এবং আসেননি অমৃতা প্রীতম পাঞ্জাবি। তার নাম যদিও আছে পোস্টারে। প্রথম দিন তার বদলে কে রামানুজনকে ডাকা হলো প্রাচীন তামিল কবিতার ইংরেজি অনুবাদ পড়তে এবং নিজের একটি ইংরেজি। মিউজিয়াম অফ মডার্ন আর্টের কবি সম্মেলনে সুরার গেলাস ধরিয়ে দেওয়া হচ্ছিল শ্রোতাদের হাতে। এখানেও ঘর ভর্তি হয়ে গিয়ে শ্রোতারা দাঁড়িয়েছিলেন। মিউজিয়াম অব মডার্ন আর্টের শ্রীমতী লিটা হার্নিক ও তার স্বামী সবাইকে অভ্যর্থনা জানালেন, নিজেদের এবং পোয়েট্রি 13 বলে একটি সংস্থার পক্ষ থেকে। তারপর কমিটি ফর ইন্টারন্যাশনাল পোয়েট্রির পক্ষ থেকে বব রোজেনথাল সকলকে অভ্যর্থনা জানালেন এবং তারপরে ভারত সরকারের পক্ষ থেকে শ্রী অশোক বাজপেয়ী ধন্যবাদ দিলেন এবং বারবার বললেন সারা পৃথিবীতে ভারতীয় কবিদের এই রকম আন্তর্জাতিক কবিতা পাঠের আসর সন্ত্র পিদু বাদ দিলে এই প্রথম। কথাটা কিন্তু ঠিক নয়। তার বোধহয় 15 দিন আগে শিকাগোয় অনুষ্ঠিত ভারত উৎসবের কবিতা পাঠের আসরের কথাটা জানা ছিল না, কেননা
তিনি ওটার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন না। ওটার ব্যবস্থা এই মার্কিন দেশ থেকেই হয়েছে, ভারত উৎসবের পতাকা তলেই, শিকাগো বিশ্ববিদ্যালয়ের চেষ্টায়, এবং সেটিই প্রথম আসর। মিউজিয়াম অফ মডার্ন আর্টস দ্বিতীয়। 5 মে প্রথম কবিতা পড়লেন একজন মার্কিনী কবিনী, কালো মেয়ে, জেন কর্টেজ। তার লেখা স্লোগানধর্মী, বড় স্থূল। তাতে কবিতা খুঁজে পেলাম না। শুনলাম তিনি রাগী কবি। পরবর্তী কবি কেদারনাথ সিং। হিন্দিতে পড়লেন 4টি কবিতা। ইংরেজি অনুবাদ পড়ে দিলেন কমিটি ফর ইন্টারন্যাশনাল পোয়েট্রির একজন তরুণ কবি। তার একটি কবিতা বলদ ও তার ছোট মেয়ের উদ্দেশ্যে লেখা একটি কবিতা সবারই খুব ভালো লেগেছিল। তারপর বিরতি। টম উইগেল বলে একজন তরুণ মার্কিনী বিরতির পর তার কাব্য পড়লেন। জেন কর্টেজ স্থূল বিপ্লবী। টম উইগেলের কবিতা স্মার্ট, সূক্ষ্ম রঙ্গরসপূর্ণ, হালকা রাগীও। তারপরে পড়লুম আমি। আমার কবিতা ছোট, 3টি বাংলায় ও 5টি পড়লুম ইংরেজিতে। এখানে প্রত্যেকের সময় 20 মিনিট। আমার পরে বিরতি। অ্যালান গিন্সবার্গ স্যুটটাই পরে নিখুঁত ভদ্রলোক। হাতে চুমু খেলেন, বললেন অপূর্ব। তক্ষুনি আরেকজনও পাগলা টাইপের লোক এসে খপ করে অন্য হাতে চুমু খেয়ে বলল অপূর্ব। অ্যালেন হেসে বললেন এর নাম গ্রেগরি কর্সো, মহান কবি। 3 জনের পুট করে ফটোও তুলে নিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আরও অনেকে এসে পরিচয় করলেন। বাঙালি মুখ বেশি দেখলুম না। চেনা বলতে করবি নাগ, সুমিত্রা মুখার্জি, বাংলাদেশিনী ফরিদা মজিদ, ইভা ফ্রিডম্যান, প্রায় কলকাতারই মেয়ে, কেরলের মিনা আলেকজান্ডার ও রীতা কুণ্ডু। এই তো দেখলুম। আমার পরে পড়লেন ডেভিড র্যাট্রে। তারপরে A.K. রামানুজন। রামানুজন ইংরেজিতেই পড়লেন। প্রাচীন তামিল কবিতা আবৃত্তি করছিলেন কপালেশ্বর নামে এক তরুণ তামিল ছাত্র। কেদারনাথ সিং কোনো ভূমিকা দেননি, কিন্তু আমি আমার কবিতা পড়বার আগে অল্প করে 2-4 লাইনে একটু বলে দিচ্ছিলুম কবিতার সূত্র, যাতে বুঝতে সুবিধা হয়। রামানুজনও তাই করলেন। কবিতা খুবই ভালো লাগলো সকলের। ধন্য ধন্য প্রশংসা হলো ভারতীয় কবিতার। কিন্তু শুনলাম কোনো কাগজ থেকেই কোনো রিপোর্টার আসেনি, টিভি থেকেও নয়। কেবল ভয়েস অফ আমেরিকার ডিরেক্টর এসেছেন। বব রোজেনথাল দুঃখ করে জানালেন এর আগে ওরা হাঙ্গেরিয়ান কবিতার, পোলিশ কবিতার, স্প্যানিশ কবিতার, জাপানি কবিতার সম্মেলন করেছেন। কোনোবারেই নিউ ইয়র্ক টাইমস লোক পাঠায়নি, টেলিভিশনও নয়। আলাদা করে প্রেস কনফারেন্স ডাকা সত্ত্বেও কভার করেনি। কবিতা পাঠকে ওরা নিউজ ওয়ার্দি মনে করেন না। এই সময় আমরা যখন নিউ ইয়র্কে কবিতা পড়ছি, তখনই চেরনোবিলের আণবিক বিস্ফোরণ দুর্ঘটনা ঘটেছে। আর যখন শিকাগোতে কবিতা পড়ছি, তখনই লিবিয়াতে বোমা পড়েছে। শিকাগোতে আমার সর্বক্ষণই লিবিয়ার ব্যাপারে এবং নিউ ইয়র্কের চেরনোবিলের ব্যাপারে মন অস্থির ছিল। কাগজের এক কোণে পড়লুম তালচের এও নাকি ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের নিজেদের দেশের আণবিক কারখানায়। একদিন নিউ ইয়র্ক টাইমসে 2টি চিঠি পড়লুম। তারিখটা মনে পড়ছে না ঠিক, এপ্রিলের শেষ সপ্তাহে বা মেয়ের গোড়ায় হবে। এককালীন ভারতের রাষ্ট্রদূত অধ্যাপক জন কেনেথ গ্যালব্রিথ এর দীর্ঘ চিঠি। লিবিয়ার বোমার বিষয়ে মার্কিনী, বিশেষত নিউ ইয়র্ক টাইমসের জঙ্গি মনোভাবের নিন্দে করে। তারই নিচে বেস্টসেলার লেখক কার্ট ভনেগুটের ছোট্ট চিঠি। কেন যে ছাই আমাদের মার্কিনীদের মার্কিন দেশের বাইরে পা দিলেই মনে হয় যেন জগৎ শুদ্ধ সব্বাই আমাদের ঘেন্না করছে। কেন যে সব্বাই আমাদের এত ঘেন্না করে? আজকের দিনে আমেরিকানরাই পৃথিবীতে সর্বাধিক ঘৃণিত জাতি কেন? আমরা কি কিছু ঘৃণার্য কার্যকর্ম করি? ব্যাস এইটুকু। এরই মধ্যে চেরনোবিলের বিস্ফোরণটি যেন আমেরিকার পক্ষে ঈশ্বরদত্ত ঘটনা। লিবিয়া চাপা পড়ে গেল, মার্কিনী কেলেঙ্কারি চাপা পড়ে রুশ কেলেঙ্কারি ওপরে উঠে এলো। বিশ্বশুদ্ধ মজে গেল নতুন এক কেচ্ছায়। এই তো বহির্জগৎ। এরই মধ্যেই কবিতা, সুরা, পনির, মধুময় পৃথিবীর ধূলি। এরই ঠিক মাঝখানে চলেছে ভারত উৎসব, জমজমাট কবিতা পাঠের আসর, বিশ্বভ্রাতৃত্ব, মানব প্রেম। সত্যি
বেঁচে থাকাটা আমার মাঝে মাঝে এত অস্বাভাবিক লাগে। দ্বিতীয় দিনে মার্কিনী কবিতা পড়লেন ভিক্টর ফার্নান্দেজ ক্রুজ। মারাঠি কবিতা পড়লেন অরুণ কালোটকর। তিনি চেয়ারে বসে পড়েন। অতীব দুঃসাহসী কবিতা তার, কিন্তু দাঁড়িয়ে পড়তে লজ্জা করে। অরুণ ইংরেজিতে কবিতা লিখে কমনওয়েলথ পুরস্কার পেয়েছেন। শামসুর রহমান ফারুকীর উর্দু কবিতা সুরেলা উচ্চারণে বেশ মুশায়রার মতো শোনাল। এদের ইংরেজি অনুবাদগুলি তরুণ মার্কিনী কবিরা পড়ে দিচ্ছিলেন। মার্ক, সাইমন এবং বব ভাগাভাগি করে নিয়েছিলেন। একমাত্র আমি আমার অনুবাদ নিজে পড়েছি। এদিনই নিসিম ইজিকিয়েলও তার কবিতা পড়লেন, এবং বিল জাভাটস্কি। নিসিমের ইংরেজি কবিতা মার্কিনী কবিদের কবিতাগুলির চেয়ে ঢের ভালো মনে হলো। মার্কিনী তরুণ কবি যাদের জোগাড় করা হয়েছিল তারা ঠিক ভারতীয় কবিদের সমমানের ছিলেন না। দুর্ভাগ্যের বিষয় এবং ক্রোধেরও বিষয় বটে, তলিয়ে ভেবে দেখলে। হয়তোবা মিউজিয়াম অফ মডার্ন আর্টের প্রদত্ত সামান্য $250 দক্ষিণায় বড় বড় কবিরা আসতে রাজি হননি। কে জানে, নাকি এরা বড় কবিদের ডাকেই নি, অ্যালেনকে ছাড়া। ওস্তাদের মার শেষ দিনে এলো, অর্থাৎ তৃতীয় দিনে। জেমস ল্যাথলিন, সুনীল গঙ্গোপাধ্যায়, ম্যাগি ডিউব্রিস, গোপালকৃষ্ণ আদিগা এবং অ্যালেন গিন্সবার্গ। সুনীলের কবিতার প্রীতিস্কৃত অনুবাদ খুব সুন্দর করে পড়লেন সুনীলের অনেক দিনের বন্ধু অ্যালেন গিন্সবার্গ। সুনীলের 4টি কবিতায় বলিষ্ঠ সুনির্বাচিত এবং বাঙালির অতিপ্রিয় কবিতা। এদিন অনেক বাঙালি দূর দূর থেকে এসেছিলেন সুনীলের কবিতা শুনতে। এদের কেউ কেউ সুনীলের পূর্ব পরিচিত, আমার সঙ্গেও সকলের চেনা হয়ে গেল। জেমস ল্যাথলিনের কবিতা তেমন কিছু না, কিন্তু ম্যাগি ডুব্রিস নিউ ইয়র্কের পথে অ্যাম্বুলেন্স চালান। এই তরুণী শ্বেতাঙ্গিনী কবি অত্যন্ত ভালো কবিতা লেখেন। গোপালকৃষ্ণ আদিগার কবিতা পাঠ এই প্রথম শুনলুম। সত্যি খুব ভালো পড়েন। কবিতার অনুবাদে যতটুকু বুঝলুম, দুঃসাহসী, তীব্র, তীক্ষ্ণ, তারুণ্যময়। যদিও আদিগা বৃদ্ধ হয়েছেন, স্ত্রীকে সঙ্গে এনেছেন এবং এই 3 দিন লেক্সিংটন হোটেলের ঘরেই শুয়ে বিশ্রাম করছিলেন। আমাদের কারোরই কবিতা পাঠ শুনতে আসতে পারেননি। এই সুদীর্ঘ উড়ন দৌড়ে তার শরীর খারাপ হয়ে পড়েছিল। শ্রোতাদের সুনীল এবং আদিগা দুজনের কবিতা পাঠই খুব ভালো লেগেছে। বিরতির পর অ্যালেন গিন্সবার্গ। প্রথমে ছোট 1 ফুট লম্বা একটা হারমোনিয়াম নিয়ে একটি স্বরচিত গীতি কবিতা গেয়ে শোনালেন তিনি। তারপর আর 2টি কবিতা আবৃত্তি, সবশেষে আরও একটি স্বরচিত গান। অ্যালেনের গলা ভালো, সুর, তাল, লয়ের জ্ঞান টনটনে, ভারী সুন্দর ব্যালেট গাইলেন। কবিতা সন্ধ্যাটি চমৎকারভাবে শেষ হলো। সেই সঙ্গে শেষ হলো মিউজিয়াম অফ মডার্ন আর্টের কবিতা উৎসব। কবিতা পাঠের পরে একসঙ্গে সবাই মিলে বাইরে গিয়ে খাওয়া হচ্ছে 3 দিনই। প্রথম দিনে চীনের রেস্তোরাঁয় হুননের খাদ্য, অ্যালেন গিন্সবার্গ খাওয়ালেন। দ্বিতীয় দিনে ভারতীয় ডিনার অন্নপূর্ণায় কমিটি ফর ইন্টারন্যাশনাল পোয়েট্রি খাওয়ালেন। এদিনে ডিনারে এলেন প্রসিদ্ধ বিট কবি গ্যারি স্নাইডার। তিনি স্বয়ং ওই সময় গুগেনহাম মিউজিয়ামে কবিতা পাঠে এবং কি করে কবি হলুম এই বক্তৃতা দিতে ব্যস্ত ছিলেন বলে ভারতীয় কবিতা পাঠে ইচ্ছে সত্ত্বেও আসতে পারেননি, এবং যেতে পারিনি আমরাও। জেমস ও ল্যাথলিনও এদিন সস্ত্রীক এসেছিলেন। উনি অনেক দিন ভারতবর্ষে ছিলেন ফোর্ড ফাউন্ডেশনের কর্মে। কবিতা পড়লেন অবশ্য তিনি পরের দিন। গ্যারির কাছে আমি কেবলই আলাস্কা বিষয়ে জ্ঞান নিতে লাগলুম, কেননা ভারত ভবনের কবিদের সঙ্গে তো আমার ভ্রমণসূচি নয়। আমি এরপরে হার্ভার্ডে বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি বেঙ্গল স্টাডিজ কনফারেন্সে। তারপর মিনেসোটার রবীন্দ্র জয়ন্তী, নর্থ ওয়েস্টার্নে রবীন্দ্র জয়ন্তী ও রকফোর্ডে রবীন্দ্র জয়ন্তী সেরে মেক্সিকো। সেখানে এল কোহেলিও ডি মেহিকোয়ে রবীন্দ্র বক্তৃতা সেরে এবং কবিতা পাঠ সেরে মেক্সিকো ঘুরে বেরিয়ে যাব লস অ্যাঞ্জেলেস। তারপরেই বো করে চলে যাচ্ছি আলাস্কা। ইচ্ছে আছে উত্তর মেরু অঞ্চল কিঞ্চিত ভ্রমণের, আর্কটিক ওশান দেখার। জানি না সম্ভব হবে কিনা, কেননা এখানে আমি $300 হারিয়ে ফেলেছি, আর আলাস্কায় ভীষণ পয়সা লাগে। তেলে ভেসে যাচ্ছে ওরা, বড়লোক বেজায় এবং বিচ্ছিন্ন, সুদূর, জনশূন্য। 25শে বৈশাখ নয়, কিন্তু সেদিনটা ছিল 7 মে।
তৃতীয় দিনের দুপুরবেলায় অ্যালেন গিন্সবার্গের বাড়িতে লাঞ্চের নেমন্তন্ন ভারতীয় কবিদের। ভারী সুন্দর পড়ার ঘর, পুজোর ঘর, বসার ঘর, ছোট্ট ছোট্ট সব, সুন্দর গোছানো। পাড়াটা কিছুটা ইউক্রেনিয়ান, কিছুটা পুয়ের্তোরিকান। রাস্তায় গান হচ্ছে, নাচ হচ্ছে, মারামারি হচ্ছে, প্রেম হচ্ছে, খুন হচ্ছে। অ্যালেনের দোরগোড়াতেই গত সপ্তাহতেই একজনের মৃতদেহ পড়েছিল। অ্যালেনের ওই বাড়িতেই তরুণ কবিরা থাকেন, বেশ কয়েকটা ফ্ল্যাটে। যত গাইয়ে বাজিয়ে ছবি আঁকিয়ে আর লিখিয়েদের বাস ওই 11, 12, 13 নম্বর রাস্তার পাড়ায়, ডাউন টাউন ম্যানহাটন। অত্যন্ত চমৎকার ভোজ্য, শাকসবজি, রুটি, ভাত, পনির, ঠান্ডা মাংস, আপেলের রস, আম, তরমুজ, খরবুজা, কলা, বাদাম, আঙুর। খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। সেন্ট্রাল পার্কে কবিতার আসর বসবে 10 মে। দুপুরে সুনীলদের নিয়ে শ্রী অশোক বাজপেয়ী মেরিল্যান্ড থেকে ফিরলেন বেলা 12টায়। 5 জন কবিকে নিয়ে তিনি মেরিল্যান্ডে গিয়েছিলেন কবিতা উৎসবে। কর্মাধ্যক্ষ অশোক নিজেই 6 নম্বর কবি হয়ে গেছেন নিউ ইয়র্কের বাইরে গিয়ে। উনি ওখানে নিজের হিন্দি কবিতা এবং ইংরেজি অনুবাদ পড়ছেন। অমৃতা প্রীতমের অনুপস্থিতি একটি শূন্যস্থান সৃষ্টি করেছিল। 2টোর আগেই আমরা পৌঁছে গেলুম সেন্ট্রাল পার্কে। আমার ভাগ্নে প্রিয়দর্শী অলবানি থেকে এসেছিল একদিনের জন্য সেন্ট্রাল পার্কে মামিমার কবিতা শুনতে। কলম্বিয়ার পিএইচডি ছাত্রী আমার ভাগ্নি উর্মি তাকে ফোন করে বলেছে, বাবু, রেডিওতে প্রায়ই শুনছি কে এক নবনীতা সেন কবিতা পড়তে এখানে আসছে। মামিমা নয় তো? দেবসেন কিন্তু বলেনি। বাবু তখন আমার কন্যাকে ফোন করেছে স্মিথ কলেজে এবং নিশ্চিত হয়েছে যাহা সেন তাহাই দেবসেন। এবং তারপরেই হুড়মুড় করে এসে পড়েছে, উর্মিও আসছে সেন্ট্রাল পার্কে। অনেককাল বাদে দেখা হবে। ট্যাক্সি থেকে নেমে সেন্ট্রাল পার্কে ঢুকছি। প্রায়ই দেখছি ব্যস্ত সমস্ত ভারতীয় মূর্তি সব একদিকে চলেছে। আমি প্রিয়দর্শীকে বলছি চুপি চুপি, বাবুরে, কবিতা সভার শ্রোতা যাচ্ছে, ওই দেখ। বাবু কেবল হাসে আর বলে, ধুত, কত কিছু হচ্ছে আজকে শনিবার সেন্ট্রাল পার্কে। বহুদিন পরে আজ অত্যন্ত চমৎকার রোদ ঝলমলে শীত শূন্য দিন। বসন্ত মলয় পর্যন্ত বইছে। এই কদিন বেশ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আজ সেন্ট্রাল পার্কে তো ভিড় হবেই, সবাই বেড়াতে বেরিয়েছে। পার্কে ঢুকে দেখি কোথাও বল গেম হচ্ছে, কোথাও নৌকো রেস হচ্ছে, কোথাও ছোটদের কি সব প্রতিযোগিতা হচ্ছে, কোথাও ব্যান্ড পার্টির বাদ্য বাজছে, কোথাও পল্লী গীতি গাওয়া হচ্ছে সশব্দে। প্রবল প্রাণ চাঞ্চল্য এবং প্রচণ্ড সাংস্কৃতিক তৎপরতা চতুর্দিকে। দেখি পাজামা পাঞ্জাবি পরে, কাঁধে শাল নিয়ে, চশমা চোখে, দাড়িওয়ালা এক তরুণ রবীন্দ্রনাথ জাতীয় চেহারার ভদ্রলোক এক সাহেবের কাছে পথের খোঁজ নিচ্ছেন। বাবু, এ কিন্তু নির্ঘাত কবি রে, একে ডেকে নে, ওকে ভুল রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, এ বাঙালি কবি না হয়েই যায় না। বাবু তবুও ডাকতে দিল না। আমাদের তো ব্যবস্থাপকরা ঠিক জায়গায় ব্যান্ড নিয়ে গেলেন, 72 নম্বর রাস্তার কাছে। কলকাতার 72 নম্বর বাড়ি থেকে এখানে 72 নম্বর রাস্তা, বেশ চেনাশুনো। সেখানে অনেক শ্রোতা জড়ো হয়েছেন, বেঞ্চি সবই ভর্তি। এদিক ওদিক অনেকে ঘাসেও বসে পড়েছেন, অনেকেই দাঁড়িয়ে। ভারতীয় শ্রোতার সংখ্যা এখানে খুব কম নয়, প্রায় আধা আধি, এবং মার্কিন শ্রোতারাও সেই মিউজিয়াম অফ মডার্ন আর্টের শ্রোতাদের মতোই রীতিমতো ভদ্রলোক। ছেঁড়াখোড়া জামা কাপড়ে হিপি রুপি গাঁজাখোরের মূর্তিধারী শ্রোতা নয়। এদেশের ভারতীয় কাজকর্মে সাধারণত উৎসাহী হয় যারা, তারা দেখি ওই ধরনের অসামাজিক পংক্তিচ্যুত মানুষ, ফ্রিজ পিপল, অথবা সোজাসুজি একাডেমিক। এদের কিন্তু মনে হলো কোনোটাই নয়। সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত, হয় কবিতা উৎসাহী, নয়তো ভারত উৎসাহী স্ত্রী পুরুষ, যারা বিবেকানন্দ রবীন্দ্রনাথকে প্রশ্রয় দিয়েছিলেন। বয়সও প্রায় সকলেই বেশ বেশি বেশি। কিছু তরুণ তরুণীও ছিলেন অবশ্য। এক শুভ্রকেশী বৃদ্ধা এসে আমাকে বললেন, তুমি কি তোমার মেয়ের ওপর লেখা কবিতাটি পড়বে, মিউজিয়াম অফ মডার্ন আর্টে যেটা পড়েছিলে? আমি তো সেই কবিতাটি শুনতেই এসেছি। কট্টর ব্রিটিশ উচ্চারণে বাক্য দুটি আমেরিকার সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে শুনে এই বাঙালিনী তো হতবাক, অতি চমৎকৃত। সত্যি এই বৃদ্ধা এসেছেন আমার একটি কবিতা আবার শুনতে? এটা কি কবিতার জোর না মাতৃত্বের?
আমার প্রথম সন্তানের উদ্দেশ্যে লেখা কবিতা অন্তরা এক পড়েছিলুম মিউজিয়াম অফ মডার্ন আর্টে। ভদ্রমহিলা তার কথাই বলছেন। জানো, আমার যখন প্রথম সন্তান হয় তখন আমারও ঠিক ওরকম মনে হতো, কিন্তু আমি তো কবিতা লিখি না। তোমার ওই কবিতা শুনে তাই বড্ড ভালো লেগেছিল। তোমার কি পাবলিশড বই আছে? হা কপাল, বই তো আছে, কিন্তু সে তো তুমি পড়তে পারবে না, সব যে বাংলায়। কিন্তু অন্তরা এক কবিতাটির সঙ্গেই আছে, পড়ব বলেই নিয়ে এসেছি, অনুবাদ সহ। ভাগ্যিস। ভদ্রমহিলা তার নাম বললেন শ্রীমতী রে রেমন্ড, নিউ ইয়র্কের বাসিন্দা, এশিয়া সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট আছেন। ভারতীয়দের মধ্যে অধিকাংশই দেখা গেল বঙ্গ সন্তান। সামান্য কিছু পাঞ্জাবিও এসেছিলেন, অথচ অমৃতা প্রীতম আসেননি। বিশুদ্ধ মারাঠি, কন্নড়, হিন্দি, উর্দুর শ্রোতা বিশেষ কিন্তু চোখে পড়ল না। সেই সোনালি চশমাধারী, শালকাঁধে পাঞ্জাবি পাজামা ঠিকই একটু পরে সেখানে উপস্থিত হলেন। বাবুকে বললুম, কিরে দেখলি? বাবুটা কেবল হাসে। সে ভদ্রলোক বাঙালি। পরে আলাপ হলো। প্রণব রায়। ব্যান্ডস্ট্যান্ডটি পাথর বাঁধানো, স্টেজের কিছুটা অংশ ঢাকা, সামনেটা খোলা। প্রথমে ঢাকা অংশে মেঝেই বসে বীণা বাজিয়ে সভা উদ্বোধন করলেন অম্বা দেবী, দক্ষিণী ভদ্রমহিলা। সুন্দর বীণা বাজান। স্টেজে তখন প্রচণ্ড রোদ পড়েছে। স্টেজ পশ্চিম মুখ। শ্রোতারা সূর্যের দিকে পিছন ফিরে বসেছেন ভাগ্যগুণে, কিন্তু কবিতা পাঠক মধ্যাহ্ন সূর্যের মুখোমুখি। শুধু আধ্যাত্মিক নয়, শারীরিকভাবেও চ্যালেঞ্জ। চোখ ঝলসে যাচ্ছে। শুরুতে অ্যালেন গিন্সবার্গ তার খুদে হারমোনিয়াম নিয়ে আশ্চর্য এক গীতি বক্তৃতা দিলেন। তার ভূমিকা, কবি পরিচিতি ও সভার সূচনা সবই তিনি তাৎক্ষণিক সুরে ও শব্দে বানিয়ে বানিয়ে গেয়ে দিলেন। তালের লয়ের বিন্দুমাত্র ছন্দপতন হল না। অ্যালেনের গানটি অত্যন্ত হৃদয়স্পর্শী হয়েছিল, সুরের জন্যেও, শব্দের কারণেও। অ্যালেন বললেন, মার্কিনী কবিরা নানা দেশে গিয়ে কবিতা শুনিয়ে আসে, কিন্তু অন্য দেশের কবিদের কদাচ ডাকে না। আমরা অন্যদের কবিতা শুনতে পাই না। আমাদের মহা সৌভাগ্য যে ভারতবর্ষের কবিরা আমাদের দেশে পায়ের ধুলো দিয়েছেন এবং এমন সুবর্ণ সুযোগ পাচ্ছি তাদের কবিতা শোনার। এখানে কেবলই ভারতীয়দের কবিতা পড়া হবে মাতৃভাষায় এবং ইংরেজিতে। প্রথমেই পড়বেন সুনীল গঙ্গোপাধ্যায়, শেষকালে পড়বেন জ্যেষ্ঠতম গোপালকৃষ্ণ আদিগা, ঠিক মাঝখানে পড়ব আমি। কি শিকাগো, কি সেন্ট্রাল পার্ক, মেয়ে বলতে আমি একা কুম্ভ। সুনীলের পর হিন্দি কবি কেদারনাথ সিং, মারাঠি অরুণ কালোটকর, তারপর আমি, তারপর উর্দু ফারুকি, তারপর আদিগা কন্নড়, এবং সবশেষে ভারত ভবনের কর্মাধ্যক্ষ অশোক বাজপেয়ী হিন্দি কবিতা। অশোক তরুণ কবি হিসেবে হিন্দিতে মধ্যপ্রদেশের ভ্রমণ ও সংস্কৃতির সেক্রেটারি। সুপরিচিত নন, কিন্তু ভালো লেখেন। এককালে দিল্লির কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন শুনেছি। সেন্ট্রাল পার্কে ভারতীয় কবিতা খুবই জমল। প্রচুর মানুষজন। কেউ উঠে চলে গেল না, কেউ শীষ দিল না, পচা ডিম কি টমাটো ছুঁড়ল না। সবাই স্তব্ধ হয়ে মুগ্ধ হয়ে শুনল। সাহেব মেমরা কি সুন্দর সহ্য করলেন অপরিচিত ভাষার কাব্যপাঠ। তারপর ইংরেজি অনুবাদগুলি পড়ার সময়ে ঠিক ঠিক প্রতিক্রিয়া পাওয়া গেল। হাসির জায়গায় হাসি, স্তব্ধতার মুহূর্তে নৈশব্দ, এবং শেষে প্রচণ্ড হাততালি। এখানেও কবিরা নিজেরা শুধু মাতৃভাষাতেই পড়লেন এবং একজন করে তরুণ মার্কিনী কবি অনুবাদগুলি পড়ে দিলেন। আমি কেবল বাংলা আর ইংরেজি দুটোই নিজে নিজে পড়লুম, কেননা আমার অনুবাদের পাণ্ডুলিপিতেও এত কাটাকুটি অন্যে পড়তে পারবে না। তাছাড়া আমার বাংলা মেজাজের গলায় মার্কিনী কণ্ঠস্বর ও সুর ঠিকঠাক শোনাবে কিনা সেই বিষয়েও সন্দেহ ছিল। সুনীলও কলকাতা বিষয়ে একটি কবিতা পড়েছেন, আমিও কলকাতা বিষয়ে একটি কবিতা পড়েছি, এবং উপস্থিত প্রবাসী বাঙালিদের সেগুলি খুবই হৃদয়স্পর্শী হয়েছিল শুনেছি। কিন্তু যারা বাঙালি নন তাদেরও ভালো লেগেছিল। সেন্ট্রাল পার্কে সুনীল পড়লেন মাত্র 3টি বড় কবিতা, কলকাতা ও আমি, হিমযুগ, অসুখের ছড়া। অন্যরা সবাই 4-5টি। কেবল উর্দু কবি অগুন্তি কবিতা পড়লেন বলে মনে হলো। আমি ছোট ছোট 5টা কবিতা পড়লুম।
কত লোকই যে এসে আমাদের বলেছেন, খুব ভালো লাগলো। বেশ কয়েকজন বঙ্গ সন্তান বললেন, এত দূরে সেন্ট্রাল পার্কে এসে স্বচক্ষে সকর্ণে দেখছি শুনছি সুনীল গাঙ্গুলি দাঁড়িয়ে কবিতা পড়ছেন, এ যেন স্বপ্ন দেখছি, বিশ্বাস হয় না, এত থ্রিলিং। কেউ বললেন, একটা ছোটখাটো কলকাতায় যেন আজ সেন্ট্রাল পার্কে উঠে এসেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, এমনকি কানেটিকাট, ম্যাসাচুসেটস থেকেও বাঙালিরা এসেছেন। রেডিওর বিজ্ঞাপন ও প্রভূত পোস্টারের ফল পাওয়া গেছে। পরে বস্টনে পুরন্দর দাশগুপ্ত বলে একজনের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, সেন্ট্রাল পার্কের পুলিশরা পর্যন্ত সেদিন খুব মজা পেয়েছিল। দেরি হয়েছিল তার আসতে। ভারতীয়দের কবিতা পড়ার ঠাঁই নিয়ে প্রশ্ন করতেই মহা উৎসাহে দেখিয়ে দিল এবং বলল, খুব ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে, বহু লোক জমেছে, আমিও যাব, শুরু হলে। ছিলও বেশ কিছু পুলিশ এদিকে ওদিকে, কিন্তু কবিতা শ্রবণ ভিন্ন তাদের আর কিছুই কর্তব্য ছিল না। না গাট কেটেছে কেউ কারোর, না গলা কেটেছে, না বোমা মেরেছে। বাঙালি মার্কিনী সবাই এক বাক্যে জানালেন, এটা একটা মূল্যবান ঐতিহাসিক মুহূর্ত, এমনটি আগে কোনোদিনও ঘটেনি। সেন্ট্রাল পার্কের ব্যান্ড স্ট্যান্ডে জোরালো মাইক লাগিয়ে সূর্যের দিকে মুখ করে ভারতীয় কবিরা যে যার নিজস্ব ভাষাতে কবিতা পড়ে যাচ্ছেন। ম্যানহাটনের ব্যস্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সব শব্দ সমষ্টি। কে জানে ভবিষ্যতের দরজায় গিয়ে পৌঁছবে কিনা। আমার জীবনের একটি গভীর রোমাঞ্চের মুহূর্ত হয়ে রইল, এক অমূল্য ভালোবাসার বিকেল।